বিন্যাস ও সমাবেশের মধ্যে যে সম্পর্কটি ছিল, সেই সম্পর্ক ব্যবহার করে আমরা আরেকটি সমস্যার সমাধান করতে পারি। তো সমস্যাটি হচ্ছে যে এখানে এনপিআর এর মান হচ্ছে 240 এবং এনসিআর এর মান হচ্ছে 120। তো এখানে চাওয়া হলো এন ও আর এর মান কত। তো আমরা বিন্যাস এবং সমাবেশের মধ্যে যে সম্পর্কটি জানি সেটা ছিল এটা, অর্থাৎ এনপিআর ইজ ইকুয়াল টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর। এটা ছিল আমাদের বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক। তো এনপিআর সমান দেয়া আছে 240, এনপিআর সমান কত দেয়া আছে 240। এনপিআর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওই যে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর, এটা লিখতে পারি। আবার আমরা দেখতে পারতেছি যে এখানে এনসিআর এর মান দেওয়া আছে 120, তাহলে আমরা এনসিআর এর জায়গায় 120 বসিয়ে দিলাম। তো আর ফ্যাক্টোরিয়াল 120, এখানে 240 ভাগ 120 হয়ে গেল, তাহলে 2 পাইলাম। আমরা জানি 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু 2। তো এখন আমরা আর এর মানটি বাহির করে ফেললাম। তো এখন যদি এন এর মান বাহির করতে চাই, তাহলে আমাদের দেয়া ছিল কি এনপিআর সমান 240, আর এর মান কত পেলাম আমরা 2। সে 2 আমরা এখানে বসিয়ে ফেলবো। তারপর এটাকে আমরা সূত্রে ফেলবো, এনপিআর এর সূত্র এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর বলতে এখানে 2। তো এটাকে আমরা এভাবে ভাঙতে পারি। এখানে এন ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এর আগেও আমি বলেছিলাম। তাহলে এন ফ্যাক্টোরিয়ালকে ভেঙে আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল পেলাম। তাহলে এটা সরি, এখানে এন মাইনাস টু পর্যন্ত নিয়ে আসতে হবে, কারণ এই এন মাইনাস টু আর এন মাইনাস টু চলে যাবে। তাহলে থাকতেছে কত এন ইন্টু এন মাইনাস ওয়ান। তো এখন আমরা মাল্টিপ্লিকেশন করে দিলাম, এন 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 স্কোয়ার এন, আর 240 এদিকে নিয়ে আসলাম, মিডল টার্ম করলাম, চলে আসলো এন এর মান 16। এখন একটা যদি প্রশ্ন করা হয় যে একজন পরীক্ষার্থীকে 10টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর কত প্রকারে বাছাই করতে পারবে। তো আমরা যেহেতু এখন সমাবেশ করতেছি, তখন হয়তো মনে হতে পারে এটা সমাবেশ নিয়মই করতে হবে, কিন্তু পরীক্ষায় দেখা গেছে যে সমাবেশ বা বিন্যাস উল্লেখ থাকবে না। তো তখন প্রশ্ন ঠিকই থাকবে। তো তখন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি যে আসলে এনপিআর এর সূত্র দিয়ে করব না এনসিআর এর সূত্র দিয়ে করব। তো সেই কনফিউশন দূর করার জন্য এখানে কতগুলো ওয়ার্ড মনে রাখতে হবে, যে ওয়ার্ডগুলো থাকলেই আমরা বুঝবো যে সমাবেশের সূত্র ব্যবহার করে এগুলো করতে হবে। তো সমাবেশ চেনার উপায় যে শব্দগুলো থাকলে আমরা সহজে বুঝবো যে সমাবেশের সূত্র ব্যবহার করে প্রবলেম সলভ করতে হবে, যেমন বেছে নেয়া, বাছাই করা, নির্বাচন করা। সমাবেশ কথা তো উল্লেখ থাকলে অবশ্যই বোঝা যাবে সমাবেশ করা। দল, কমিটি, উপকমিটি, টিম গঠন, ক্ষেত্র গঠন, বিনিময়, করমর্দন, নিমন্ত্রণ, ভ্রমণ করা, প্রার্থী নির্বাচন, সরলরেখা বা কর্ণের সংখ্যা, সংকেত তৈরি, ভাগ করে দেয়া, দান পাত্রে দান করা, উৎপাদক সংখ্যা ইত্যাদি উল্লেখ থাকলে সমাবেশের সূত্র ব্যবহার করে আমরা প্রবলেম সলভ করব। সরাসরি এনসিআর এর সূত্র ব্যবহার করে আমরা কিছু প্রবলেম সলভ করব। আমরা জানি যে এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা হচ্ছে এনসিআর। এনসিআর সমান এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। যে এই সূত্রটা আসে, এই সূত্রটা আমরা দেখিয়েছিলাম কিভাবে আসে। তো এই সূত্রটি, অর্থাৎ সরাসরি এই সূত্রটি ব্যবহার করে আমরা কোন ধরনের প্রবলেমগুলো সলভ করব, সেই প্রবলেমগুলো আমি এখানে এখন দেখাচ্ছি। তো প্রবলেম নাম্বার 1, যেটি একটু আগেই দেখালাম যে একজন পরীক্ষার্থীকে 10টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর কত প্রকারে বাছাই করতে পারবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে 10টি, প্রশ্ন কয়টি 10টি, উত্তর করতে হবে কয়টি 6টি। সাপোজ আমরা পরীক্ষা দিই, যেমন সবগুলো তো আর উত্তর করি না, আমরা 10টি থাকে বা 8টি থাকে, সেখান থেকে 5টি প্রশ্ন উত্তর করি। তাহলে এই 5টি প্রশ্ন উত্তর যদি আমাদেরকে বলা হয় যে আমরা কতভাবে বাছাই করি, তো এখানে এরকম একটা প্রশ্ন বলা হচ্ছে যে 10টি থেকে 6টি প্রশ্ন কত উপায়ে বাছাই করা যাবে। তো সূত্র ব্যবহার করলে আমরা এই 10টি হবে এন এর মান আর 6টি হবে আর এর মান। তো এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে যে সংখ্যাটি বড় থাকবে
সেটাই হবে n এর মান, আর যে সংখ্যাটি ছোট থাকবে সেটা হবে এখানে r এর মান, অর্থাৎ n এর মান হবে এখানে 10 আর r এর মানটা হবে এখানে 6। সবসময় n r এর চেয়ে বড় অথবা সমান হবে। এই n কি হইতে হবে? r এর চেয়ে বড় অথবা সমান হতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে NCR অর্থাৎ 10C6, তো ক্যালকুলেশন করলে আমরা পাবো 210। তো এনসিআর সূত্র ব্যবহার করে এখানে আরো একটি প্রবলেম আমরা সলভ করতে পারবো। সেটি হচ্ছে দুজন লোকের মধ্যে যথাক্রমে 10খানা ও 12খানা পুস্তক আছে, কত রকমে এগুলোকে বিনিময় করা যেতে পারে? 1 নম্বরে যদি 1খানার পরিবর্তে 1খানা, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 2খানার পরিবর্তে 2খানা। তাহলে সলিউশনে আমরা দেখতেছি যে প্রথম ব্যক্তি 10খানা হতে 1খানা বই বাছাই করবে 10C1 উপায়ে, এবং দ্বিতীয় ব্যক্তি 12খানা বই হতে 1খানা বই বাছাই করবে 12C1 উপায়ে। তাহলে গণনার গুণন বিধি মেনে এই 10C1 এবং 12C1 গুণন করে দিতে হবে, করলে আমরা পেয়ে যাচ্ছি 120। তো এটি হচ্ছে সমাধান। আবার বলা হচ্ছে যে প্রথম ব্যক্তি 10খানা হতে 2খানা বাছাই করবে, তাহলে 10C2 উপায়ে। আবার 12খানা বই হতে 2খানা বাছাই করবে 12C2 উপায়ে। একেবারে করে দিলাম, গুণন করে দিয়ে যেটা পেলাম সেটি হচ্ছে আমাদের এখানকার উত্তর। এখানে আরেকটি প্রশ্ন, যে একটি গ্রুপে 8টি দলের মধ্যে কতগুলো খেলা অনুষ্ঠিত হবে যখন দলগুলো পরস্পর একবার মুখোমুখি হবে, দলগুলো পরস্পর 2বার মুখোমুখি হবে। তো সলিউশনে আসি। যদি একবার মুখোমুখি হয় তাহলে সেই সংখ্যা হচ্ছে 8C2। তো আমি এখানে বলে রাখি যে একবার মুখোমুখি হলে 8C2 কেন হচ্ছে, কারণ আমরা জানি যে একটা খেলা সংগঠিত হতে হলে 2টি দলের প্রয়োজন। একটি খেলা সংগঠিত হতে হলে কয়টি দলের প্রয়োজন? 2টি দলের প্রয়োজন। তাহলে একবার মুখোমুখি হবে 2টি দল, তাহলে 8C2, 8C2 হচ্ছে 28। তো 2বার মুখোমুখির ক্ষেত্রে জাস্ট 8C2 হবে, জাস্ট 2টা গুণন করে দিতে হবে, কারণ এখানে খেলাটি 2বার সংগঠিত হচ্ছে। তাহলে একটি খেলা সংগঠিত হতে হলে 2টি দলের প্রয়োজন, তাহলে 8C2, তাহলে 2টি দলে খেলা সংগঠিত এভাবে 2বার মুখোমুখি হয় তাহলে হবে 2 into 8C2, দ্যাট ইজ 56। এটি হচ্ছে উত্তর। এখন ওই রিলেটেড আরেকটি প্রশ্ন হচ্ছে, যদি বিপিএল এ 8টি দল একই গ্রুপে খেলে, একটি দল অপরের সাথে একটি করে ম্যাচ খেললে গ্রুপ পর্যায়ে কতটি খেলা হবে? তাহলে 8টি দল হতে 2টি নিয়ে সংগঠিত খেলার সংখ্যা হচ্ছে 8C2, যেটি আমরা জানলাম যে একটি খেলা সংগঠিত হলে 2টি দলের প্রয়োজন। তাহলে এখানে সলিউশনটা হবে 8C2। তাহলে এটাই হচ্ছে আমাদের সলিউশন। এখন এই প্রশ্নটাই যদি একটু অন্যভাবে করা হয়, যে আসলে এখানে কতগুলো খেলা সংগঠিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল সেই সংখ্যাটা উল্লেখ আছে, কিন্তু অংশগ্রহণকারী দলের সংখ্যাটা উল্লেখ নেই, তখন কি হবে? তো বিষয়টা আমরা জানি যে একটি খেলা সংগঠিত হতে হলে 2টি দলের প্রয়োজন। তাহলে এখানে সংগঠিত মানে হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে NC2। তাহলে NC2 এর মান এখানে হচ্ছে কত? দেয়া আছে যে একটি টুর্নামেন্টে 91টি খেলা অনুষ্ঠিত হলে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। সলিউশনটা হবে কি, ধরি দলের সংখ্যা n, তাহলে খেলার সংখ্যা হবে NC2, দ্যাট ইজ প্রশ্ন অনুসারে হবে NC2 is equal to 91। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব, NC2 এর ফর্মুলাটা ইউজ করব। তো আমরা দেখিয়েছিলাম কিভাবে কাটাকাটি করে এটা আসে। হ্যাঁ, দেন আমরা গুণন করে দিব, মিডল টার্ম করে দিলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তাহলে কাঙ্ক্ষিত রেজাল্টটি কত? কাঙ্ক্ষিত রেজাল্টটি হয়ে যাচ্ছে n is equal to 14। তো এই সলিউশনগুলো এগুলো দেখানোর বিষয় না, এগুলো খুবই সহজ, তো ওগুলো করতে হবে। এখন এখানে আরেকটি প্রবলেম, যে দুইটি সমান্তরাল রেখার একটির উপর 12টি, অপরটির উপর 8টি বিন্দু থাকলে এদের দ্বারা কতগুলো সরল রেখা পাওয়া যায়? 2 নম্বর প্রশ্ন হচ্ছে কতগুলো ত্রিভুজ পাওয়া যাবে? তো বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করি, যে দুটি সমান্তরাল সরলরেখার একটির উপর কয়টি বিন্দু আছে? 12টি, এবং অপর একটি সরলরেখার উপর কয়টি বিন্দু আছে? 8টি বিন্দু আছে। তাহলে
কতগুলো সরলরেখা গঠন করা যাবে। তাহলে আমি যদি সরলরেখা গঠন করতে চাই, তাহলে এখান থেকে একটা বিন্দু আর এখান থেকে একটা বিন্দু কানেক্ট করতে হবে, এখান থেকে একটা বিন্দু, এখান থেকে একটা বিন্দু কানেক্ট করতে হবে। তার মানে এখানকার একটা বিন্দু আর এখানকার একটা বিন্দু কানেক্ট করতে হবে। তাহলে এই যে এখানে কয়টি বিন্দু আছে? 12টি বিন্দু আছে। তাহলে এখানকার একটি বিন্দু যদি বাছাই করতে চাই তাহলে 12C1। আর এখানে কয়টি বিন্দু আছে? 8টি। এখানকার একটি বিন্দু যদি আমি বাছাই করতে চাই 8C1। তাহলে এই বিষয়টা আর এই বিষয়টা গণনার গুণন বিধি মেনে হবে। তাহলে আমরা পেলাম যে 12C1 ইন্টু 8C1। তো আমাদের প্রশ্নটা ছিল যে কতগুলি সরলরেখা পাওয়া যাবে। তাহলে এখানে পেলাম আমরা কত? 96। কিন্তু যে সরলরেখা দুটি দেয়া ছিল এই দুটি সহ আমরা বলতে পারবো 96 প্লাস 2 অর্থাৎ 98। তাহলে সলিউশনটি দেখানো হলো যে সরলরেখা পেতে প্রথম রেখা হতে একটি ও দ্বিতীয় রেখা হতে একটি বিন্দু বাছাই করতে হবে। তাহলে বাছাইয়ের উপায়টা হচ্ছে 12C1 গুণন 8C1, দ্যাট ইজ 96। প্রদত্ত দুটি সহ মোট 96 প্লাস 2, তাহলে 80। দিস ইজ আনসার। এখন আমরা দেখব আমরা এখানে কতগুলো ত্রিভুজ গঠন করতে পারবো। তো ত্রিভুজ গঠনের ক্ষেত্রে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি যে ত্রিভুজ গঠন করতে হলে যদি আমি এই সরলরেখা এবং এই সরলরেখার মধ্যে একটা ত্রিভুজ গঠন করতে চাই, তাহলে এখান থেকে এইভাবে একটি ত্রিভুজ গঠন করতে পারলাম। তাহলে আমি এই যে 12টি ডট আছে বা 12টি বিন্দু আছে প্রথম সরলরেখার উপর, এখান থেকে কয়টি বিন্দু নিলাম? আমি 2টি বিন্দু নিলাম। আর এখানে কয়টা কানেক্ট করলাম? একটা। তাহলে এখানকার 2টি, এখানকার একটি কানেক্ট করলাম। বা বিষয়টা এরকম হতে পারে যে আমি এখানকার 2টি নিব, এখানকার একটি নিব। আমি এখানকার 2টি নিব, অর্থাৎ দ্বিতীয় সরলরেখার উপর যে 8টি বিন্দু আছে এখান থেকে আমি 2টি নিব আর এখান থেকে একটি নিব। তো বিষয়টা কিরকম হবে যে আমি যদি কখনো এখান থেকে 2টি নিই, অর্থাৎ যদি আমি 12C2 নিই তাহলে এখান থেকে নিতে হবে একটি, তার মানে হবে 8C1। বা আমি যদি এই 8 থেকে 2টি নিই, 12 থেকে নিতে হবে একটি, তাহলে 12C1। তখন এই 8টা বিন্দু হতে নিতে হবে 2টি। তো এইভাবে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো। তো সেটাই এখানে দেখানো হয়েছে যে ত্রিভুজ পেতে প্রথম রেখা হতে একটি বিন্দু ও দ্বিতীয় রেখা হতে 2টি, অথবা প্রথম রেখা হতে 2টি বিন্দু ও দ্বিতীয় রেখা হতে একটি বিন্দু বাছাই করতে হবে। যা করার উপায় হচ্ছে যেটা আমি দেখাইলাম যে 12C1 ইন্টু 8C2 প্লাস 12C2 ইন্টু 8C1, 864। দিস ইজ আনসার। এখন আমি আলোচনা করব যদি কিছু বিন্দু কোনো সমতলে অবস্থিত হয় কিন্তু অসমবিন্দু, অর্থাৎ যেমন একটু এর আগে যে আমরা প্রবলেমটা দেখলাম সেখানে একটা সরলরেখার উপর 12টি বিন্দু বা একটা সরলরেখার উপর 8টি বিন্দু, ওই বিন্দুগুলো কিন্তু সমরেখ। তো বিন্দুগুলো যদি সমরেখ না হয়, বিষয়টা এরকম, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। তো এই বিন্দুগুলো কি আমরা সমরেখ বলবো? সমরেখ বলবো না, কারণ এগুলো কানেক্ট করে দিলে কোনো সরলরেখা উৎপন্ন করবে না। কিন্তু যদি আমি যে কোনো 2টি বিন্দু কানেক্ট করে দিই তাহলে একটি সরলরেখা পাওয়া যাবে, বা এই 2টি বিন্দু কানেক্ট করে দিয়ে একটি সরলরেখা পাওয়া যাবে, বা এই 2টি বিন্দু কানেক্ট করে দিয়ে একটি সরলরেখা পাওয়া যাবে, বা এই 2টি বিন্দু কানেক্ট করে দিলে একটি সরলরেখা পাওয়া যাচ্ছে এখানে। তো আমি এই বিষয়টা একটু বুঝাই এখানে। সেই বিষয়টা হচ্ছে যে এখানে 4টি বিন্দু আছে। এই 4টি বিন্দু যদি আমি কানেক্ট করে দেওয়ার চেষ্টা করি, মানে যথেচ্ছভাবে ইচ্ছা মতো, তাহলে কতগুলো সরলরেখা পাওয়া যাবে? আমরা দেখতে পারতেছি যে 6টি সরলরেখা পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে না হয় 4টি বিন্দু আছে, এই জন্য আমরা সহজে সেটা হিসাব নিকাশ করে বাইর করতে পারলাম। কিন্তু যখন অসংখ্য বিন্দু থাকবে তখন কি হবে? তো আমরা জানি যে এখানে থাক 4টা বিন্দু, কিন্তু একটি সরলরেখা পাইতে গেলে 2টি বিন্দু বাছাই করতে হবে, মানে 2টা বিন্দু চুজ করতে হবে, যে কোনো 2টা বিন্দু। তাহলে আমি এই বিন্দু চুজ করলাম, একটি সরলরেখা পেলাম, বা এই বিন্দু চুজ করলাম, একটি সরলরেখা পেলাম। তাহলে এই 4টা বিন্দু, এই 2টি বিন্দু সবসময় চুজ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কতগুলো সরলরেখা পাওয়া যাবে। তাহলে 4C2 এটা ক্যালকুলেশন করলে আমরা 6 পাবো। তো আমি একটু দেখাচ্ছি ক্যালকুলেশন করে। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল
এখানে হচ্ছে 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তো ক্যালকুলেশন করি আমরা। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 4 থেকে 2 বাদ দিলে 2 আসতেছে, তার মানে 2। তাহলে আমরা দেখতে পারতেছি 2 2 আর 4, তাহলে 4 6 আর 24, তাহলে 6 পেয়ে যাচ্ছি আমরা। তাহলে কিন্তু আমরা 6টি সরলরেখা পেয়ে যাচ্ছি। এখানে কয়টি সরলরেখা পেয়ে যাচ্ছি? 6টি সরলরেখা পেয়ে যাচ্ছি। তো এখন যদি যে জিনিসটা আমি বুঝাবো সেটা হচ্ছে যে আসলে এই 4টা 6টা 8টা 10টা একটা বিষয় না। যদি n সংখ্যক বিন্দু হয় তাহলে সেখানে আমরা সরলরেখা পাবো হচ্ছে nc2। সেখানে আমরা কতগুলো সরলরেখা পাবো? nc2 পরিমাণ আমরা সরলরেখা পাবো। এখন এই 4টা বিন্দু যে আমরা কানেক্ট করলাম, এখানে কর্ণ কয়টা? তো আমরা বলতে পারবো যে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। তাহলে এখানে হচ্ছে কয়টি কর্ণ? 2টি কর্ণ। তো আমরা বলতে পারি যে 6টি সরলরেখা হচ্ছে কিন্তু কর্ণ 2টি। কেন? এই যে পার্শ্ব যে বাহুগুলো ছিল, এই পার্শ্ব বাহুগুলো কিন্তু এখানে কর্ণ নয়। এই জন্য আমরা কি করি, যদি এই 6 থেকে এই পার্শ্ববাহু 4টা বাদ দিই তাহলে কিন্তু আমরা কি পাবো? 2। এই 2 হবে আমাদের এখানে কর্ণ সংখ্যা। তার মানে n সংখ্যকের ক্ষেত্রে ওই n সংখ্যক বাহু অর্থাৎ পার্শ্ববাহু বাদ দিতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? কর্ণ সংখ্যা পেয়ে যাব। কি পেয়ে যাব আমরা তখন? কর্ণ সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এটাকে আমরা যদি একটু ইজি করে লিখি যে সরলরেখা হচ্ছে nc2, তাহলে কর্ণ সংখ্যা হচ্ছে nc2 মাইনাস n। তো এখন যদি এখানে প্রশ্ন করা তাহলে ত্রিভুজ কতগুলো হবে? তাহলে ত্রিভুজ সংখ্যা অবভিয়াসলি আমরা বলতে পারি যে সরলরেখার ক্ষেত্রে 2টি বিন্দু কানেক্ট করতে হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বিন্দু কানেক্ট করতে হবে 3টা, তাহলে nc3। তাহলে আমরা সহজেই ত্রিভুজ কতগুলো আসে সেগুলো বাহির করতে পারবো। তো আমি যে আলোচনাটা করলাম সেটা এখানে লেখার চেষ্টা করছি আমি, যে যদি বিন্দুগুলো অসম হয় অর্থাৎ অসম বিন্দু বা অসমরেখ, এরকম কিছু সরলরেখা দ্বারা মানে এরকম কিছু বিষয় দ্বারা কতগুলো সরলরেখা, কর্ণ বা ক্ষেত্রের সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমি এখানে রেখার সংখ্যা পাবো হচ্ছে nc2, যেটা আমি দেখালাম। কর্ণের সংখ্যা পাবো হচ্ছে nc2 মাইনাস n। তো এটা ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি হাফ n ইন্টু n মাইনাস 3। তো এটা ক্যালকুলেশন করলে হাফ n ইন্টু n মাইনাস 3 কিভাবে আসে সেটা এখন আমি দেখাচ্ছি। তো এখানে কর্ণের সংখ্যা হচ্ছে nc2 মাইনাস n। তো আমরা এখানে দেখলাম যে n ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস n। তো এটাকে আমরা ব্রেকডাউন করতে পারি n n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে ব্রেকডাউন করতে পারি আমরা। তাহলে আমরা এখানে n মাইনাস 2 n মাইনাস 2 এলিমিনেট করতে পারি। তাহলে এখানে কি থাকলো? n n মাইনাস 1 বাই 2 মাইনাস n। তাহলে এখানে আমরা পেলাম n ইন্টু n মাইনাস 1 ভাগ 2 মাইনাস n। তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হয়ে যাচ্ছে 2n। ক্যালকুলেশন করলে n স্কোয়ার মাইনাস n মাইনাস 2n ভাগ 2 মাইনাস 2n, আর n হচ্ছে 3n, হাফ n কমন নিলে n মাইনাস 3। তো এটি হচ্ছে কিভাবে আসলে আমি দেখালাম। তো এখন যদি বলা হয় যে ত্রিভুজের সংখ্যা কিভাবে পাচ্ছি আমরা, তাহলে nc3। তো এটাকে ক্যালকুলেশন করলে আমি যেভাবে ক্যালকুলেশনটা দেখালাম ওইভাবে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো। যদি আবার বলে m ভুজ বিশিষ্ট ক্ষেত্রের সংখ্যা তখন হবে ncm। তো এখন আমরা একটি প্রবলেম দেখব। সেই প্রবলেমটা হচ্ছে যে 16 বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রে কৌণিক বিন্দুগুলো সংযোজন করে কতগুলো সরলরেখা, কর্ণ, ত্রিভুজ, চতুর্ভুজ পাওয়া যাবে। তাহলে আমরা সহজে বাইর করতে পারবো যে সরলরেখা হচ্ছে 16c2, কর্ণের সংখ্যা হচ্ছে 16c2 মাইনাস 16, কারণ n বাদ দিতে হবে এখানে। ত্রিভুজ সংখ্যা হচ্ছে 16c3 আর চতুর্ভুজ সংখ্যা হবে 16c4। খুবই ইজি, এটা অনেক ইজি প্রবলেম। তাহলে ক্যালকুলেশন করে সরলরেখার সংখ্যা পাচ্ছি 16c2 120, কর্ণের সংখ্যা ওই 120 থেকে 16 বাদ দিলে 104 আসতেছে। সেম ত্রিভুজ হচ্ছে 16c3 আর চতুর্ভুজ হচ্ছে 16c4, তাহলে 560 1820।
এখানে একটা প্রবলেম হচ্ছে যে 7টি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7 সেন্টিমিটার। চতুর্ভুজ গঠনের জন্য 4টি সরলরেখা যত প্রকারে বাছাই করা যায় তা নির্ণয় করো। তাহলে আমরা জানি চতুর্ভুজ সংখ্যা হবে 7c4। 7c4 হচ্ছে 35। কিন্তু এখানে একটা বিষয়, আমরা জানি যে একটা ত্রিভুজ গঠন করতে গেলে যে প্রথম দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। তো একটা চতুর্ভুজ গঠন করতে গেলেও প্রথম 3টি বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে 1, 2, 3, 6 এই সেটটি দ্বারা এই 3টা যদি আমরা যোগ করে দিই, 1, 2, 3 যোগ করে দিলে আসতেছে 6। তাহলে 6 কি 6 অপেক্ষা বড় না সমান? তাহলে এটা চতুর্ভুজ গঠন করা সম্ভব হবে না। আবার এখানে পাচ্ছি কত 6, 6 কি 7 অপেক্ষা বড় না ছোট? এটাও দ্বারা চতুর্ভুজ গঠন করা সম্ভব হবে না। এই সেটটিও দ্বারা চতুর্ভুজ গঠন করা সম্ভব হবে না। তাহলে এই যে এই 3টি বাদ যাবে। তাহলে 35 থেকে 3 বাদ দিলে 32। তাহলে এখানে চতুর্ভুজ সংখ্যা পাবো আমরা 32টি।